আচ্ছা, আজকে আমাদের উইক 4 লেসন 7 এন্ড লেসন 8, সাথে আমরা লেসন 9টাও পড়বো, যেহেতু আমাদের মিড টার্মের আগে সম্ভবত আর ক্লাস হচ্ছে না, যেহেতু মিড টার্ম 25 তারিখ থেকে দেওয়ার কথা আছে। সো যদি সেটা দেওয়া হয় তো আমরা সেই অনুসারেই আগাচ্ছি। সো আজকের 3টা লেসন পড়বো, 3টা লেসনই রিলেটেড একটার সাথে আরেকটা। 3টা লেসন আমরা আমাদের টার্গেট থাকবে এই 3টা লেসন আজকে পড়াবো, এখান থেকে অ্যাসাইনমেন্ট 3 আমরা দিব। এই অ্যাসাইনমেন্ট 3, আগের দুটো অ্যাসাইনমেন্ট আছে, এই দুটো অ্যাসাইনমেন্ট প্লাস এই মোট 3টা অ্যাসাইনমেন্ট তোমাদের নেক্সট ক্লাস যেটা আছে, আজকে যেমন 21 তারিখ, এই অনুযায়ী যে নেক্সট যেদিন ক্লাস থাকে ওই দিনের মধ্যে সবগুলো অ্যাসাইনমেন্ট সবার জমা দিতে হবে। এবং অ্যাসাইনমেন্টের পরে যেটা বাকি থাকে সেটা হচ্ছে ভাইবা। তো এর আগে আমি ভাইবার ডেটটা গুগল ক্লাসরুমে জানিয়ে দেবো। আর ভাইবা কিভাবে নিব সেটা বলতে গেলে, ভাইবা হবে তোমাদের বেসিক যে প্রশ্নগুলো আমি পড়াইছি, ভাইবা সম্পর্কে তোমাদের আমি ধারণা একটা দিব। যাই হোক, একটা ভিডিও করে আমি তোমাদের আপলোড করে দিব, সো সেটা তোমরা দেখে নিবে। প্লাস মেইন কথা যেটা, ভাইবার জন্য 10 মার্কস থাকবে। ভাইবায় তোমাদের আমার নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে তোমরা কল করবে, তোমাদের 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় থাকবে ওর মধ্যে। ওখান থেকে আমি সবাইকে প্রশ্ন করে নিব। ঠিক আছে, সবাই ইন্ডিভিজুয়ালি কল করবা, 1-2 মিনিটের ভাইবা হবে। সো সবাই সেভাবে প্রিপারেশন নিও। তার আগে যেটা হচ্ছে, আমাদের আগে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট তো বললাম, আজকে হচ্ছে 21 তারিখ। তো তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট হবে 28 তারিখ। ঠিক আছে। আর তোমাদের ভাইবার ডেটটা এরকম 29 বা 30 এরকম কোনো একটা ডেটে পড়বে। যাই হোক, 28 তারিখের মধ্যে সবাইকে অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2 এন্ড অ্যাসাইনমেন্ট 3 সবাইকে জমা দিতে হবে। এটাই হচ্ছে ফাইনাল ডেট মিড টার্মের জন্য। ঠিক আছে, এরপরে যদি কেউ ওটা দেয় বা ই করে, সেটাকে আমি কনসিডার না করার চেষ্টা করব। তো এই বিষয়ে যদি কারো কোনো জানার কিছু থাকে তো কোশ্চেন করতে পারো। স্যার, আমাদের ম্যাথের ভাইভাটা তো মিটেই নিতে পারেন, মনে করেন সবাই জয়েন করলাম, আপনি এক এক করে ধরলেন। না, সেটা হয় না, কারণ তুমি কি জানছো সেটার জন্য আমার তোমার সাথে ভাইবা হয় 1-to-1 কমিউনিকেশনে। ভাইবার সময় টিচার 2-3 জন থাকতে পারে, স্টুডেন্ট 2-3 জন থাকবে না। ঠিক আছে, সো আমি তোমাদের কোশ্চেন ভয় পাওয়ার কিছু নাই, কি কি কোশ্চেন হবে বা কিরকম কোশ্চেন হবে সে সম্পর্কে আমি আগেই তোমাদের ধারণা দিয়ে দেবো। সো সেটা নিয়ে তোমাদের টেনশন নাই, জাস্ট সিম্পলি কোশ্চেন করা হবে। যেমন মনে করো আজকে এই যে যেটা পড়তেছি ক্রেমার্স রুল, আমি প্রশ্ন করতে পারি ক্রেমার্স রুল কাকে বলে, তারপর ম্যাট্রিক্স কাকে বলে, ডিটারমিনেন্ট কিভাবে নির্ণয় করবে। এই সব সিম্পল প্রশ্নগুলোই তোমাদের করা হবে। তারপর লিনিয়ার ইকুয়েশন কাকে বলে, হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন কাকে বলে। যেসব কোশ্চেন গুলো আমরা একটা ক্লাস শুরুর প্রথমে যেসব মানে সিম্পল কথাগুলো আমরা বলে থাকি সেগুলো থেকে ভাইবা নেওয়া হবে। এটাতে ভয় পাওয়ার কিছু নাই। এর আগে তোমাদের অন্যান্য ব্যাচ যারা ছিল 56, 5, 4, এগুলো যারা ছিল 55, এরা সবাই ভাইবা দিয়েছে। মানে গত 3 টার্মে সবাই এইভাবেই ভাইবা দিয়েছে। সো ওটা নিয়ে তেমন কিছু সমস্যা হওয়ার কথা না, যেহেতু ফেস করে নিয়ে তোমাদের ক্ষেত্রেও সেটা সমস্যা হবে বলে মনে করতেছি না। সো আগে অ্যাসাইনমেন্টের জন্য যাই, আজকে ক্লাস 3টা শেষ করি, তারপর অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সেই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট 28 তারিখ পর্যন্ত। তারপরে ভাইবার জন্য একটা ডেট দেওয়া হবে, এটা ভাইবা হয়ে গেলে মিড টার্ম পর্যন্ত আমাদের শেষ। স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ। স্যার, আমাদের এই যে সামনে তো পূজার বন্ধ আছে, তো ভার্সিটি কয়েকদিন বন্ধ থাকতে পারে? এটা সম্পর্কে আমাদের এখন পর্যন্ত কোনো নোটিশ দেয়নি। যদি নোটিশ দিয়ে দেয় তো তো যদি বন্ধ থাকে তাহলে হবে। আর যেহেতু মানে বন্ধ খুব বেশি দেওয়ার মনে মনে হয় দেওয়ার কথা না, কারণ অলরেডি কিন্তু তোমরা পিছনে আছো। 15 দিন যে ল্যাকিংসটা আছে সেটা কাভার করতেছে এখান থেকে। সো সে অল্প কিছুদিন বন্ধ, হয়তো বা 2-1, 2 দিন 3 দিন দিতে পারে, এর বেশি হয়তো বা এখন দিবে না। যাই হোক, বন্ধ যেটা আসুক সেটা আসসালামু আলাইকুম আমাদের স্যার। যেটা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলো। আচ্ছা, বন্ধ যদি পুজোর বন্ধ দেয়, পুজোর বন্ধ তো আসসালামু দিলে আলাইকুম স্যার। আজকে মনে হয় কালকে থেকে পুজো শুরু হওয়ার কথা। সো যদি বন্ধ দেয় তাহলে অবশ্যই ইউনিভার্সিটি থেকে নোটিশ আসবে। যদি বন্ধ দেয় তাহলে সেটা নোটিশটা আমি তোমাদের কাছে ফেসবুকে দিয়ে দেবো, যদি বন্ধ দেয়। আর বন্ধ না দিলে তো কিছু বলার নেই, আমাদের যদি বন্ধ দেয় তোমাদেরও সেটাই দিবে বন্ধ। সো দেখা যাবে কি হয়। তো আমরা ক্লাসে যাচ্ছি। স্যার বন্ধ হ্যাঁ, বলো। স্যার বন্ধ দিলেও কি স্যার অ্যাসাইনমেন্ট লাস্ট দেওয়ার মানে লাস্ট ডেট স্যার 28 তারিখ স্যার, নাকি স্যার? স্যার অনলাইন ক্লাসেও বন্ধ স্যার, কি একটা অবস্থা। অনলাইন ক্লাসে বন্ধ বলতে, অনলাইন ক্লাসে
বন্ধ বলতে যে সরকারি বন্ধ সেটা তো থাকবেই, এটা তো আর এমন কিছু না। আর হ্যাঁ, তোমাদের জি স্যার, মধ্যে একদম। যারা যেমন তোমাদের মধ্যে যারা মানে যে যা ধর্মের আছে তার অবশ্যই বন্ধ সেটা দরকার। এমন না যে তার মধ্যে পড়াশোনা করা সম্ভব, এরকম হয় না। যদি বন্ধ 3 দিন থাকে তো ওই 3 দিন অনুসারেই করা হবে। আর আমাদের যেহেতু 25 তারিখের কথা বলা আছে, বা যে আমাদের বলা হয়েছিল যে 25 তারিখ থেকে মিড টার্ম পরীক্ষা নিতে হবে, এবং আমার যতটুকু জানা হয়তো বা 1 উইক পিছাতে পারে যদি এই পুজোর জন্য। তো যদি পিছায় তাহলে আমি হয়তো বা ডেট 2-3 দিন এক্সটেন্ড করবো, যে 3 দিন বন্ধ থাকবে সেটা পরের কথা। বাট যদি বন্ধ দেয় তাহলে আমি তোমাদের ফেসবুকে সেটা বলে দেবো যে 28 তারিখ হবে না, সেটা 31 তারিখ হবে, সেটা আমি বলে দেবো যদি বন্ধ অনুসারে। ঠিক আছে। ওকে স্যার। যাই হোক স্যার আমরা আমাদের তো ক্লাস, এমনিতে ভাইবার তো এখনো ডেট দেন নাই না, ওটা তো দেরি আছে। না না ভাইবার আমি ডেট দিইনি। তো পুজো ঠিক যেহেতু আছে। একটা বন্ধ আসার কথা, সো ওটার জন্য আমি ওয়েট করতেছি। ওটা যদি যেটা যে অনুসারে আসবে সেই অনুসারে তোমাদের দিব। আর অ্যাসাইনমেন্টের ব্যাপার যেটা হলো, অ্যাসাইনমেন্ট দুইটা অলরেডি আগেই দেওয়া আছে। আজকে 3 নম্বর অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। যদি পুজোর বন্ধ 3 দিন দেওয়া হয় তো ওই 3 দিন আমি এক্সটেন্ড করে দিব, সমস্যা নেই। বাট এর বেশি কিন্তু হবে না। যদি ইউনিভার্সিটি 1 উইক পিছায় যায় বা 1 উইক আমাকে এক্সট্রা টাইম দেয়, 25 তারিখ না হয়ে যদি 31 তারিখ থেকে তোমাদের মিড টার্ম শুরু হয়, সো তোমরা সেই হিসাবে 2-3 দিন, 3 দিন 4 দিন এক্সট্রা পাবে, সেটা আমি দিব। বাট যদি ইউনিভার্সিটি কোনো কারণে না পেছায়, বলে যে 25 তারিখ থেকেই নাও, তো তখন তো আর আমার বিছানায় কোনো উইক থাকতেছে না। তারপর তোমাদের 28 তারিখ পর্যন্ত কিন্তু আমি দিয়ে রেখেছি। ঠিক আছে। ওকে, দেখা যাক। ওকে এখন স্যার। ক্লাস শুরু করি, যেটা হবে সেটা সেই অনুসারেই করা হবে, সমস্যা নেই। আচ্ছা, আমাদের আজকের উইক 4 যেটা লেসন 7, আমরা আজকে বলেছি যে 3টা লেসন পড়বো। এই তিনটাই উইক 9, লেসন 9 পর্যন্তই তোমাদের মিড টার্মের জন্য। আমরা প্রথমে পড়তেছিলাম লিনিয়ার অ্যালজেব্রা, তো লিনিয়ার অ্যালজেব্রা প্রথম লেসন থেকে 9 লেসন পর্যন্ত। তো এই 9টা লেসন আমাদের মিড টার্মের জন্য। তো মিড টার্মের জন্য মোটামুটি আজকের ক্লাস যেটা নেওয়া হবে এটা মিড টার্ম পর্যন্ত চলে যাবে। আর যে লেসন 10টা রয়েছে, লেসন 10টা আমি মিড টার্মের পরেই নিব, কারণ হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস যেটা পড়াবো সেটা আমি চাচ্ছি মিড টার্মের পর থেকেই শুরু করব। লেসন 10 থেকে শুরু করে 22 পর্যন্ত চলে যাবে, সমস্যা নাই। আচ্ছা, শুরু করতেছি। আজকের প্রথম যেটা আছে ক্রেমার্স রুল। তো আমরা এর আগের যে লেসনটা ছিল সেই লেসনটায় আমরা দেখেছিলাম যে ডিটারমিনেন্ট কিভাবে বের করতে হয়। ডিটারমিনেন্ট বের করার 2-3টা পদ্ধতি আমরা দেখেছিলাম। তো এই ডিটারমিনেন্ট আমরা কোন কাজে ব্যবহার করতে পারি, সে তার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ক্রেমার্স রুল। তো আমরা ক্রেমার্স রুল যাওয়ার আগে আমরা অলরেডি দেখেছি যদি আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকে, সেটাকে সলভ করার জন্য আমরা আহ, যে আমরা গাউস জর্দান মেথড বা গাউস এলিমিনেশন মেথড এর মাধ্যমে কি করতাম, আমরা সমাধান করতাম বা আননোন ভেরিয়েবল গুলো বের করতাম। কিন্তু এই আননোন ভেরিয়েবল আমরা শুধুমাত্র যে আমরা ওই ওই পদ্ধতিতেই পারবো তা না, আমরা চাইলে ক্রেমার্স রুল বা ডিটারমিনেন্টের মাধ্যমে বের করতে পারবো। সেই প্রসেসটাই এখানে দেখানো হয়েছে। তো এটাকে বলা হচ্ছে ক্রেমার্স রুল। ইফ এক্স ইজ ইকুয়াল টু বি, এই ইকুয়েশনটা তোমরা অলরেডি দেখেছো। এক্স ইকুয়াল টু বি আমরা বলতেছি যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ম্যাট্রিক্স ফর্ম ইজ এ সিস্টেম অফ এন লিনিয়ার ইকুয়েশন ইন এন আননোনস সাচ দ্যাট ডিটারমিনেন্ট নট ইজ ইকুয়াল টু জিরো। এখানে ইজ ইকুয়াল টু লেখা হয়ে গেছে, নট ইজ ইকুয়াল টু হবে, টাইপের মিস্টেক হয়েছে। যদি কোনো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ডিটারমিনেন্ট যদি থাকে, সেই ডিটারমিনেন্টটা যদি নট ইজ ইকুয়াল টু জিরো হয়, তার মানে ডিটারমিনেন্ট যদি জিরো না হয়, তাহলে দেন দ্য সিস্টেম হ্যাজ এ ইউনিক সলিউশন। দিস সলিউশন ইজ x1 is equal to determinant of a1 divided by determinant of a, x2 is equal to determinant of a2 divided by determinant of a। এভাবে করে যতগুলো থাকবে xn is equal to determinant of an divided by determinant of a। তো এখানে দেখতে পাচ্ছি কি সবগুলোকেই ডিটারমিনেন্ট এ দ্বারা ভাগ করা হচ্ছে, কিন্তু উপরে যেটা এটা একবার হচ্ছে a1 একবার হচ্ছে a2। তো এখানে x1 থাকলে এখানে a1 হয়েছে, এখানে x2 হলে a2 হয়েছে। এবার আমরা কিভাবে বের করব সেটা দেখবো। তো আমরা এখন একটা এক্সাম্পলে যাই, তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এক্সাম্পল 1, ইউজ ক্রেমার্স রুল টু সলভ দিস সিস্টেম। এই সিস্টেমটাকে সলভ করবো ক্রেমার্স রুলের মাধ্যমে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের 3টা ইকুয়েশন আছে। এখানে আননোন ভেরিয়েবল আছে কয়টা, এক্স ওয়াই এন্ড জেড, তার মানে 3টা আননোন ভেরিয়েবল আছে এবং 3টা ইকুয়েশন নিয়ে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হয়েছে। তো এর প্রথম যে কাজটা, ফাইন্ড দ্য ডিটারমিনেন্ট। এবার ডিটারমিনেন্ট বের করতে হবে এইটাকে। তো আমি প্রথমে এখানে কিন্তু বলে দিয়েছি এক্স ইজ ইকুয়াল টু বি। তো এ এখানে শুধু এই এটা কিভাবে পাবো, এই যে এক্স ওয়াই জেড যেগুলো থাকবে তার সাথে যে কোএফিসিয়েন্ট আছে
শুধুমাত্র সেই যে ম্যাট্রিক্সটা পাবো তার ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। তো খেয়াল করে দেখো, তো এখানে আমরা যেমন এখানে ডিটারমিনেন্ট অফ এ লিখেছি, এখানে এ না লিখে এখানে শুধু ডি দ্বারা প্রকাশ করেছে। কেন করেছে? কারণ এখানে তো একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল বা একটা ম্যাট্রিক্সকে এ দ্বারা নির্দেশ করেছিলাম, কিন্তু এখানে তো এ বা বি এ ধরনের কিছু নাই, এটা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আছে। তো প্রথম যে কাজটা এই ডিটারমিনেন্ট বের করা। তো ডিটারমিনেন্টটা কিভাবে বের করব? শুধুমাত্র কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা নিব। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের সংজ্ঞা কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা শুধুমাত্র সমান সমানের বাম পক্ষে বাম পাশে যে আমাদের ভেরিয়েবল আছে তার সাথে যে সহগগুলো আছে সেইগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে বা যে ডিটারমিনেন্টটা বের করব, যে ডিটারমিনেন্ট হবে সেইটাই হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তো খেয়াল করে দেখো, সমান সমানের বাইরে শুধু এক্স ওয়াই জেড এর সাথে যে সহগগুলো আছে সেগুলো নিব। তো একে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে জেনারেলি, যেটা ডি ডি ইজ ইকুয়াল টু, দেখো এক্স এর সাথে আছে 2 সেটা লিখলাম 2, ওয়াই এর সাথে আছে 3 লিখলাম, যা তারপর জেড এর সাথে আছে কত -1, তো -1 লিখলাম। এভাবে পুরো একটা ডিটারমিনেন্ট লিখে নিলাম। দেখো শুধুমাত্র সমান সমানের বাম পক্ষে যেগুলো আছে এক্স ওয়াই জেড বাদ দিয়ে যে ডিটারমিনেন্টটা পেলাম সেটা লিখলাম। এরপরে ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। তোমরা চাইলে এই যে এখানে যে আড়াআড়ি গুণ দিয়ে বা ক্রস কানেকশন করে যেটা আমাদের ডিটারমিনেন্ট বের করছে, এই পদ্ধতি না ব্যবহার করে আমি জেনারেলি যেটা তোমাদের শিখিয়েছি, প্রথম যেটা কোফ্যাক্টরের মাধ্যমে যে ডিটারমিনেন্ট নির্ণয় করা যায় সেই পদ্ধতিটা তোমরা ব্যবহার করতে পারো, অথবা যদি এই পদ্ধতি বুঝতে পারো এটাও ব্যবহার করতে পারো। তো ডিটারমিনেন্ট ব্যবহার করার তিনটা পদ্ধতি আমি তোমাদের গত ক্লাসে শিখিয়েছি। একটা ছিল কোফ্যাক্টরের মাধ্যমে, পরেরটা ছিল যে এই যে প্রসেসটা এটা করেছে টেকনিক, এটা একটা। আর থার্ড নাম্বার প্রসেসটা ছিল তোমাদের লিডিং ওয়ান বের করে বা যেটাকে আমরা বলি রো ইসিলন ফর্ম বের করে সেটা। তো তোমরা চাইলে যে কোনো একটা থেকে সলিউশন করে এই ডিটারমিনেন্টটা বের করতে পারো। তো এখানে ডিটারমিনেন্টটা আমি আর আলোচনা করলাম না, এখানে তো দেখিয়ে দিয়েছি কিভাবে করছে। প্রথমে গুণ করছে, তারপর এদিকে গুণ করছে, গুণ করে জাস্ট এটা করছে ওটা। আর আমি বলেছিলাম যে এই প্রসেসটা তোমরা ফলো না করে বাকি দুইটা থেকে যে কোনো একটা ফলো করো। এখানে ডিটারমিনেন্ট তোমরা যে কোনো একটা প্রসেসর বের করে নিবে। তারপরের কাজ যেটা আছে ডিএক্স, বা আমাদের এখানে উপরে যদি খেয়াল করো প্রথমটার জন্য ডিটারমিনেন্ট অফ এ ওয়ান বের করেছি, এ ওয়ান এর জায়গায় এখানে এক্স ওয়ান ছিল। তো আমাদের যেহেতু এখানে এক্স ওয়াই জেড আছে, তো আমরা এখানে ডিএক্স লিখতে পারি। ডিএক্স দ্বারা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এক্স। তো এই জিনিসটা খেয়াল করতে হবে। এখানে দেখো যে এখানে আমরা যে ম্যাট্রিক্সটা বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ছিল, এখানে এক্স এর যে রাশিটা আছে, এই এক্স এর যে অংশটা আছে এই অংশটা পুরো তুলে নিয়ে সমান সমানের ইকুয়ালের পরে যে কনস্ট্যান্ট আছে সেটাকে ইনক্লুড করব। দেখো এখানে আমাদের প্রথম অংশে ছিল কি 2 4 and 3, এটাই তো ছিল আমাদের এক্স এক্স এর যে সহগগুলো নিয়েছি সেটা কি 2 4 and 3, মানে দ্যাট মিন্স ফার্স্ট কলম। তো ডিএক্স বের করার সময় এই ফার্স্ট যে কলমটা আছে দ্যাট মিন্স এক্স এর যে কলমটা আছে এই কলমটা উঠে যে আমাদের সমান সমানের পরে যে যে তিনটা আছে দ্যাট মিন্স বি যেটাকে বলা হয় বা যেটাকে বি দ্বারা আমরা প্রকাশ করেছি, সেই বিটাকে আমরা এই এ মানে এক্স প্রথম কলমে নিয়ে আসবো। দেখো এখানে 1 11 and 21, এই যে প্রথম যে কলমটা ছিল সেটা উঠে গিয়ে এটা চলে আসছে। এরপরে বাকি যে দুটা কলম আছে সে দুটা ঠিক থাকবে। তারপরে তার ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। তো ডিটারমিনেন্ট তোমরা যে কোনো পদ্ধতিতে বের করতে পারো, এখানে যেহেতু একই প্রসেস ক্রস দিয়ে দেখানো হয়েছে বের করতে পারো এভাবে। সিমিলারলি যখন ডি ওয়াই হবে, খেয়াল করো ডি ওয়াই দ্যাট মিন্স ওয়াই বরাবর যেটা আছে, এখানে যে ওয়াই এর রাশিগুলো আছে ওয়াই এর যে কোএফিসিয়েন্ট আছে সেগুলো বাদ চলে যাবে। দেখো এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট আছে কোথায় কোথায় খেয়াল করে দেখো, এখানে 3 1 and -2 এটা ছিল ওয়াই ওয়াই এর বরাবর, এটা বাদ চলে যেয়ে এইখানে চলে আসবে এই যে ডি যে ম্যাট্রিক্সটা ছিল সেটা চলে আসবে। আর এক্স বরাবর যেটা ছিল এখন ঠিক থাকবে। তো খেয়াল করে দেখো ডি ওয়াই এর সময় 4 2 4 3 এটা হচ্ছিল এক্স বরাবর ঠিক রেখেছি। এরপর ওয়াই বরাবর ছিল কত 3 3 1 -2, এটা উঠিয়ে নিয়ে আমরা 1 11 and 21 বসিয়ে দিয়েছি। আর জেড বরাবর যেটা ছিল কলম থার্ড কলম ঠিক আছে। এরপর ডিওয়াই এর মান বের করবো, দ্যাট মিন্স ডিটারমিনেন্ট অফ ওয়াই এর মান বের করতেছি। তারপরে তারপরে কাজটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ জেড, দ্যাট মিন্স জেড পোর্শনে যেটা ছিল সেই পোর্শনটা বাদ দিয়ে এই যে এখানে যে বি ম্যাট্রিক্সটা চলে আসবে, বি যে ম্যাট্রিক্সটা আছে তার কোএফিসিয়েন্ট গুলো এখানে চলে আসবে। এভাবে করে ডিজেড এর মান বের করব। এবার আমাদের স্টেপ 5 এ লিখেছে ইউজ ক্রেমারস রুল টু ফাইন্ড দ্য ভ্যালু স্যার, এক্স ওয়াই জেড। হ্যাঁ বলো। ক্রেমার্স রুল যেটা হচ্ছে আপনার সমান সমানের ডান পাশের যেটা, ওটাকে আমি হ্যাঁ হচ্ছে জাস্ট বসাচ্ছি প্রথমে এক্স প্রথম সারিতে, তারপর হ্যাঁ প্রথম কলামে দ্বিতীয় কলামে তৃতীয় কলামে বসাচ্ছি। হুম, বাট
ওই যে প্রসেসটা ওইটা কিভাবে করে ইকুয়াল টু যে মানটা পাচ্ছি ওটা একটু। এইটা যে মান 312 পেয়েছি মাইনাস, এটার জি কথা জি বলতেছি। জি। হ্যাঁ, এটা তো আমি গত ক্লাসে দেখিয়েছি। আচ্ছা দাঁড়াও, এটা তোমাদের তো আমি, স্যার ওই যে ইয়ার কথা বলতেছেন। আচ্ছা আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা এটা এই যে এই প্রসেসে ওরা করেছে, তোমরা এটা না করে এই প্রসেসটা আমি সবচেয়ে করি, কোফ্যাক্টর এক্সপেনশন অ্যালং, এই যে এইভাবে করবে। এই যে কিভাবে করা হয়েছে, এখানে যেভাবে করা হয়েছে ওইখানেও সেভাবেই করা হয়েছে। ও আচ্ছা স্যার, একবারে করে ফেলছে এখানে, জাস্ট প্রথমে হ্যাঁ মাইনাস তারপর তোমরা প্লাস তারপর তোমরা মাইনাস। যখন করবে, হ্যাঁ তোমরা যখন করবে এটা করবে, তোমাদের আগের ক্লাসে এটা পড়ানো হয়েছে, জাস্ট জি ওইটারই জি, এই ওইটার, ইয়ে করে জাস্ট ওখানে অ্যান্সারটা বসানো হয়েছে। হ্যাঁ 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 অ্যান্সারটা বসানো হয়েছে। অথবা যে এই যে ওরাও একটা প্রসেস করেছে, এই প্রসেসটা চেতে স্যার এটা ওইটা একটু যেটা আমি যেটা করাইছি সেটাই। এটা একটু জটিল, এটা আমরা ফলো করতেছি হ্যাঁ না। হ্যাঁ এটা বাদ দাও, তোমরা ওই যে আমি যেটা দেখিয়েছি সে প্রসেসে করবে, সমস্যা নেই। ঠিক তো আছে। এইভাবে করেই আমরা ডিএক্স ডিওয়াই ডিজেড এর মান বের করেছি। এরপরে স্টেপ 5 এ আমরা এক্স এর মানটা বের করব কি, ডিএক্স বাই ডি, এটা আমাদের সূত্র। আমরা যে প্রথমে যে সূত্রটা লিখেছিলাম কি, ডিটারমিনেন্ট এ ওয়ান ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। তো এখানে তো এ নাই, তো এখানে ডিএক্স ডিওয়াই ডিজেড এন্ড ডি ধরে নিয়েছি। ডি হচ্ছে জেনারেল, আর ডিএক্স দ্বারা বোঝাচ্ছে এক্স এর জন্য, ডিওয়াই হবে ওয়াই এর জন্য, কিন্তু নিচে সবারটাই ডি দ্বারা ভাগ থাকবে। এভাবে করে এক্স ওয়াই জেড এর মান আমরা বের করতে পারি। তা বুঝতে কারো সমস্যা আছে কিনা? স্যার আমরা তো এখানে হচ্ছে যেটা করলাম প্রথমে, এ, মানে আই যে কলাম সারির এখান থেকে ওয়ান ওয়ান এর মান বের করছি, তাহলে এখানে কি তিনটা মান বের করলাম না, ওটা কি ওয়ান 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 টু ওয়ান থ্রি নাকি তিনোটার? বুঝতে পারলাম না। ওয়ান ওইখানে ওয়ান যেমন, এই হ্যাঁ ডিএক্স এর মান কিভাবে বের করছে সেটা বলতে চাচ্ছ নাকি কোনটা? স্যার, প্রথমে ডির মান বের করলাম না, হ্যাঁ হ্যাঁ। ডির মানটা তো ওই যে সমানের ডান পাশে যেটা আছে হুম। ওটাকে তো এখানে ইউজ করিনি, এখানে হচ্ছে জাস্ট না না ওই না। যে। হ্যাঁ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স নিয়েছি, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা অবশ্যই হবে সমান সমানের বাম পাশের টুকু নিয়ে। আচ্ছা, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা বসালাম, বসানোর পরে এখানে কার মানটা বের করলাম? ডি এর মানটা বের করছি আমরা। ডি মানে হচ্ছে, যদি খেয়াল করো এখানে এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, এইটা বের করেছি। আর ও উপরের গুলো আচ্ছা হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি এর মানগুলো বের করছে আস্তে আচ্ছা আস্তে। আচ্ছা আচ্ছা। তাহলে ওই যে দিয়ে আমাদের যে ফর্মুলাটা আগে শিখছি, ডিটারমিনেন্ট অফ এ নির্ণয় করা, অর্থাৎ সরাসরি একটা ডিটারমিনেন্ট নির্ণয় করা, ওইটার মানটা হচ্ছে ডি। আচ্ছা, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড। হ্যাঁ এভাবে করে জাস্ট আমরা সূত্র বসিয়ে দিয়েছি, চারটা মান বের করতে হবে। তারপরে জাস্ট এখানে এক্স ওয়াই জেড এই চারটা মান দিয়ে আমরা পেয়ে যাব মান। স্যার, হ্যাঁ স্যার ইন্ট্রোডাকশন শেষে একটা স্পেসিফিক টাইমে কোশ্চেন অ্যান্সার, তাছাড়া সব গুলিয়ে যাচ্ছে। মানে আপনি লেকচার শেষ করে কোশ্চেন নেওয়ার জন্য একটা যদি ড্রপ দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, সেটা তো আমি অবশ্যই দিই সবসময় তো। তোমাদের যদি এখন আমি যেটা পড়াচ্ছি, আমি তিনটা লেসন পড়াবো, সো আমি আজকে প্রথম যে যেটুকু পড়ালাম এক্সাম্পল ওয়ান, এখানের মধ্যে যদি কারো সমস্যা থেকে থাকে এখনই করো, তাহলে বেটার হবে। কারণ আমি সবাইকে তখন আমি মানে বুঝাতে পারবো জিনিসটা, এখন পড়াইছি এখন যদি বুঝাই তোমাদেরও বেটার হবে, আমারও বেটার হবে। কিন্তু লাস্টে যখন বুঝাতে যাব তখন দেখা যাবে অনেকগুলো জিনিস পড়ানো হয়ে গেছে, তোমাদের মাথা ফুল লোড, তখন কিন্তু অতটা ভালো বুঝতে পারবে না। তো এখন যদি জি এখানে স্যার, কারো সমস্যা থাকে বলতে পারো, আমি বুঝিয়ে দেবো আবার, সমস্যা নেই। আরেকবার একটু রিভিউ দিলেন স্যার তাহলে একটু ভালো হয়েছে। জি আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। ওকে, আমরা আজকে প্রথম যে ক্লাসটা পড়ছিলাম সেটা হচ্ছে ক্রেমার্স রুল। আমরা অলরেডি শিখেছি ডিটারমিনেন্ট কিভাবে বের করতে হয়। আমরা মেইনলি তিনটা প্রসেস শিখেছি। এর মধ্যে আমি প্রথমটাকে তোমাদের বলেছি যে বেশি গুরুত্ব দিয়ে পড়বে, সেটা হচ্ছে কোফ্যাক্টর এক্সপেনশনের মাধ্যমে বের করতে হয় কিভাবে সেটা করার। তো ওইটাকেই আমরা ধরে নিলাম আমাদের বেসিক হিসাবে, ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমরা ক্রেমার্স রুলটা কেন ব্যবহার করব? আমাদের যদি এরকম তিনটা বা চারটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকে, সেখান থেকে যদি আমাদের সলিউশন বের করতে বলা হয়, সেটা চাইলে আমরা রো এসিলন ফর্মেও বের করতে পারি। কিন্তু সেটা না করে আমরা চাইলে ক্রেমার্স রুলের মাধ্যমে বের করতে পারি। রো এসিলন ফর্ম হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এর মাধ্যমে বের করা, আর আমরা ক্রেমার্স রুলের মাধ্যমে বের করব একই জিনিস, কিন্তু সেটা ডিটারমিনেন্টের মাধ্যমে বের করব, এটুকুই পার্থক্য। এবং তার জন্য একটা সূত্র দেওয়া আছে। আমরা অলরেডি এটা জানি এ এক্স ইকুয়াল টু বি, এটা কিভাবে আসছে আমি প্রথম গত ক্লাসে যেটা পড়িয়েছি দেখিয়েছি আমি, এ এক্স ইকুয়াল টু বি এর মানে কি। এখানে এ কে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এক্স হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স, বি হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এই কথাটা আমি বারবার বলেছি গত ক্লাসে। তো সেইখান থেকে আমার যদি এই এ প্রথম যেটা থাকবে সেটাকে আমরা বলবো এ,
তো এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এক্স ওয়াই জেড বা যদি x1 x2 x3 থাকে, এর সাথে যে সহগ থাকবে সেইটা নিয়ে যে ম্যাট্রিক্সটা হয় সেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, বা এটার জেনারেল ফর্মে এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। যার জন্য এখানে যে সূত্রটা লেখা হয়েছে এখানে A1 A2 এইভাবে লেখা হয়েছে। তো জেনারেলি আমরা যখন সূত্র অঙ্ক করছি তখন আবার লিখছি কি ডিএক্স ডিওয়াই ডিজেড। তো ওই একই জিনিস, ডিটারমিনেন্ট অফ A1 ওইটাকে আমরা ডিটারমিনেন্ট অফ A1 না লিখে ডিএও লিখতে পারতাম, ঠিক আছে, আর dx1 লিখতে পারতাম, বা তারপরে x2 কে লিখতে পারতাম dx2। অথবা ডিটারমিনেন্ট যে এ, এটাকে শুধু ডি দ্বারাও প্রকাশ করা যায়, কারণ ডিটারমিনেন্ট অফ এ এটার আরেকটা নাম হচ্ছে বড় হাতের ডি, শুধু দ্বারাও প্রকাশ করা যায়। তো কোনো কারণে এই ডিটারমিনেন্ট এইটা যদি এ একটা ম্যাট্রিক্স হয়, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, তার মান যদি ডিটারমিনেন্টের মান যদি নট ইজ ইকুয়াল টু 0 হয়, এখানে আমি বলছি এখানে নট ইজ ইকুয়াল টু হবে, এখানে কিন্তু ইজ ইকুয়াল টু লেখা হয়ে গেছে, এটা টাইপের মিস্টেক হয়েছে, এখানে হবে নট ইজ ইকুয়াল টু 0। ডিটারমিনেন্ট নট ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা এর সলিউশনটা এভাবে বের করতে পারবো, যেখানে x1 ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ A1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ A, x2 ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ A2 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ A। এভাবে যদি x3 থাকে x4 থাকে x5 থাকে, এভাবে বের করা সম্ভব হবে, 10 পর্যন্ত বের করা সম্ভব হবে। তো এটা ছিল আমাদের কেমার্স রুল। এবার আমরা এক্সাম্পলে দেখি সেটাকে আমরা কিভাবে করেছি। খেয়াল করো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, 3/3 দেওয়া আছে, কারণ এখানে এক্স ওয়াই জেড তিনটা আননোন আছে, ইকুয়েশনও তিনটা দেওয়া আছে। তো প্রথম আমাদের কাজ কি, এ ম্যাট্রিক্সটা বের করা। এ ম্যাট্রিক্সটা এখানে বের না করে ডাইরেক্ট এটার ডিটারমিনেন্টটা বের করেছে, যার কারণে এখানে থার্ড ব্র্যাকেট না দিয়ে ডিটারমিনেন্টের চিহ্নটা দিয়েছে মডুলাস। তো এবার দেখো এ মানে হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। আমি বলেছি এক্স ওয়াই জেড এর সাথে যে সহগটা আছে সেটা কি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বলা হয়। তো সেইটাই নিব। তো দেখো এক্স এর সাথে স্যার আছে, স্যার কো হ্যাঁ অপশন ইংরেজিটা স্যার, হ্যাঁ ইংরেজিটা কোএফিসিয়েন্ট। কো এফিসিয়েন্ট। আচ্ছা তোমাদের এটা তো গত ক্লাসে পড়ানো হয়েছে, আচ্ছা আমি দেখাচ্ছি। স্যার আমি আমি লেসনটা বের করে রেখেছি স্যার, ওটা রিভিউ করছি, মানে ইংরেজিটা আমি খুঁজলাম ওটা পেলাম না। কো ইফি সরি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, কো এই যে এফিসিয়েন্ট এই যে দেখতে পাচ্ছ লেখা আছে এখানে। কো, ওকে স্যার, ছোট করে দেখতে পাইনি এই কারণে, সরি স্যার। অলরাইট। আচ্ছা, এটা আমি গত লেসনে তোমাদের দেখিয়েছি, তো এটা তো ওকে, যাই হোক। তো আমরা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এটা কি বলতেছি, যে এইখানে এক্স ওয়াই জেড এর সাথে যে সহগটা আছে শুধু সেটুকু নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স নিব। তো এক্স ওয়াই জেড এর সাথে আছে কি, প্রথম এক্স এর সাথে আছে 2, ওয়াই এর সাথে আছে 3, এবং জেড এর সাথে আছে -1, শুধু তো -1 নিলাম। এভাবে করে ওয়াই এইট পরেরটা নিলাম, পরেরটা নিলাম, এই তিনটা নিয়ে আমরা এদের ডিটারমিনেন্ট নির্ণয় করলাম। কারণ আমি বলেছি আমি এবার ম্যাথটা যেটা করতেছি ডিটারমিনেন্ট বের করছি, এখানে আমাদের ম্যাট্রিক্সের কোনো কাজ নেই। তো ডিটারমিনেন্ট বের করি, ডিটারমিনেন্ট বের করার জন্য আমরা প্রসেস যেটা বলেছি, এখানে একটা প্রসেস দেখাইছে, এই প্রসেসটা বলছি আমি না করে আমরা যেটা শিখিয়েছি গত ক্লাসে, আমি যেটা বিস্তারিত আলোচনা করেছিলাম, এই যে এই প্রসেসটা ফাইন্ড দ্য ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স, এই যে একটা ডিটারমিনেন্ট আছে এটার যেভাবে করাইছি, তো কোফ্যাক্টর এক্সপেনশনের মাধ্যমে যেভাবে আমি করাইছি সেভাবে আমরা করব। আর যদি কারো এটা বুঝতে সমস্যা থাকে তো আগের ক্লাসের ভিডিও তো দেওয়াই আছে, সেখান থেকে দেখে নিও। সেভাবে করে তোমরা এখান থেকে ডি এর মানটা বের করবে। এরপরে কাজ হচ্ছে ডিএক্স বের করা। ডিএক্স যেটাকে আমরা যে ওই যদি সূত্রের জন্য হিসাব করি, সূত্রের হিসাব করলে এটা হবে ডিটারমিনেন্ট অফ A1, দ্যাট মিনস x1, মানে প্রথম যে ভেরিয়েবলটা আছে সেটাকে নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। তো আমাদের এখানে প্রথম ভেরিয়েবল কি আছে, এক্স, এক্স এক্স, এটা নিয়ে কাজ করব। তো এটার নাম আমরা দিলাম ডিএক্স, যেহেতু এক্স এর জন্য করতেছি। তো এখানে এটা কিভাবে বের করবো এটা একটু বোঝার ব্যাপার আছে। তো এখানে দেখো এক্স এর যে কলমটা আছে, দেখো এখানে কিন্তু এক্স ওয়াই জেড প্রত্যেকটারই একটা আলাদা কলম আছে। এই প্রথম যে কলমটা এখানেই খেয়াল করো, যদি ইকুয়েশনে এটা হচ্ছে এক্স এর কলম, পরবর্তী এটা হচ্ছে ওয়াই এর কলম, পরবর্তী এটা হচ্ছে জেড এর কলম। তো জেড এর কলম, এক্স এর কলম এটা, ওয়াই এর কলম এটা, জেড এর কলম এটা। তো যখন আমরা ডিএক্স বের করব, সেই এক্স এর কলমের যে কোএফিসিয়েন্ট আছে সেগুলো বাদ দিয়ে আমরা এই সমান সমানের পরে দ্যাট মিন্স বি যে ম্যাট্রিক্সটা ছিল এক্স ইকুয়াল টু বি, এই বি ম্যাট্রিক্সটা ওইখানে নিয়ে আসবো, বি ম্যাট্রিক্সের যে এলিমেন্ট গুলো আছে সেটা নিয়ে আসবো। তো দেখো এই যে এখানে আমাদের এক্স এর সহগ ছিল 2, 4 and 3, দ্যাট মিন্স প্রথম যে কলমটা ছিল এই কলমটা উঠাইয়া 1, 11 and 21 নিয়ে আসছি। বাকি যে ওয়াই আর জেড এর কলম আছে সেটা ঠিক থাকবে। এরপর এটা ডিটারমিনেন্ট নির্ণয় করব, একই প্রসেসে ডিটারমিনেন্ট নির্ণয় করবে, কি দেখানো আছে, ডিটারমিনেন্ট নির্ণয় করবে। সিমিলারলি ডি ওয়াই যখন বের করবে তখন এক্স এর ঘরটা ঠিক থাকবে, ওয়াই এর ঘর ছিল কত 3, 1 and -2,
এটা উঠে যায় ওই 1, 11 and 21 চলে আসছে, 1, 11 and 21 চলে আসছে। তারপর আবার ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে, এটা যে 156 আসছে। আবার ডিজেড, এবার জেটের অংশ যেটা আছে সেটা উঠাই দিয়া 1, 11 and 21 নিয়ে আসছি। আবার ডিটারমিনেন্ট নির্ণয় করব, চারটা ডিটারমিনেন্ট বের করলাম, জি, ডিএক্স, ডিওয়াই, ডিজেড, চারটা। এবার যদি এরকম থাকতো পাঁচটা, যদি x1, x2, x3, x4 থাকতো, তাহলে কিন্তু আমাদের পাঁচটা বের করতে হতো। তিনটা থাকলে চারটা ডিটারমিনেন্ট বের করতে হবে, চারটা থাকলে পাঁচটা, এভাবে করে আমাদের যে কয়টা থাকবে আননোন সেই কয়টা আমরা করে নিব। এবার আমরা স্যার অর্থাৎ জাস্ট আমরা এই ইকুয়াল টু যে ডান পাশে যা আছে ওটাকে হচ্ছে জাস্ট এক্স এর ক্ষেত্রে এক্সচেঞ্জ করছি, ওয়াই জেড তিনটার ক্ষেত্রে হ্যাঁ এক্সচেঞ্জ করে ওই নরমালি ডি যেভাবে নির্ণয় করছি ওই হ্যাঁ হ্যাঁ ফর্মুলাতে ওকে, মান বের করছি। ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ। এরপর ক্রেমার্স রুলটা আমরা ব্যবহার করব, x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি dx বাই d, ওইটা যেমন ডিটারমিনেন্ট অফ a1 বাই ডিটারমিনেন্ট অফ a লিখেছিলাম, সেইটারই আরেকটা ফর্ম হচ্ছে এটা। এবার শুধু d দ্বারা লিখেছি, বড় হাতের d দ্বারা বোঝায় ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্ট অফ x যেটা বের করেছি সেটা বসিয়ে দিয়েছি, আর জেনারেলি যে ডিটারমিনেন্টটা প্রথম বের করেছি সেটা দ্বারা সবাইকে ভাগ হবে। বের করলাম, x এর মান 4 পেলাম, y এর মান পেলাম -2, z এর মান পেলাম 1। তো এইভাবে করে আমরা সহজ, সলভ করতে পারি। মানে এটাই সবচেয়ে সহজ মনে হচ্ছে ওইগুলা ক্যালকুলেশন করার থেকে স্যার, হ্যাঁ ফাস্ট ওটা, ফরওয়ার্ড। হ্যাঁ। এখন এখানে একটা কথা আছে, তুমি এটা জি সহজ স্যার। মনে হইতেছে, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে। আগের বার এমন ছিল যে আমরা যখন রো এক্সিলান ফর্ম করেছি, কোনো একটা রো পুরো জিরো হয়ে যেত, তারপরেও কিন্তু সেখান থেকে সলিউশন বের করতাম, যেমন ধরে নিতাম যেমন x2 ইজ জি ইকুয়াল টু স্যার। আর এক্স। কিন্তু সেই ক্ষেত্রে এখানে যে কয়টা লিডিং ওয়ান, মানে যে কয়টা ইকুয়েশন থেকে সেই কয়টাই তার সলিউশন বের করতে হবে। তো এমন যদি হয় কোনো একটা রো যদি জিরো হয়ে যায়, তাহলে সেইখান থেকে ডিটারমিনেন্টের মাধ্যমে সেটা বের করা সম্ভব হবে না, ঠিক আছে? যার হ্যাঁ। কারণে যে সমস্যাটা এইখানে, যদি বলে দেয় ক্রেমার্স রুল সেটুকুই সলভ করা যায়, এর বাইরে বেশি একটা পারবা না। যদি এক্স ওয়াই জেড আছে, তিনটা তুমি লিডিং মান পাও বা তিনটার মান বের করে নিতে পারো, ওকে ঠিক আছে করা যাবে। চারটা আছে, চারটার মান তুমি বের করে নিতে পারতেছো, হলো, হবে, সমস্যা নেই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকটার মান আসতেছে না, তখন পারা যায় না, ঠিক আছে? ওকে, তো স্যার আপনি কি কোশ্চেনে বলে দিবেন স্যার যে কিভাবে করতে হবে, হ্যাঁ, আপনি আমি যেভাবে করতে। অবশ্যই উল্লেখ করে দেবো যে এটা ক্রেমার্স রুলের মাধ্যমে করো বা এর মাধ্যমে করো। ওকে স্যার, অলরাইট, তাহলে তো স্যার সোজা, অসুবিধা নেই। স্যার আপনি একটা কথা বললেন যে যদি তিনটা থাকে তাহলে আমার অ্যান্সার হবে চারটা। তো হুম। সেক্ষেত্রে আমার এক্স ওয়াই জেড আমি পাচ্ছি, কিন্তু যদি আমার চারটা হয় সেক্ষেত্রে অ্যান্সার হবে পাঁচটা। অর্থাৎ এক্স ওয়াই জেড বাদে আর কি ভেরিয়েবল নিব তখন? না ইউ না না, ভি তখন ডব্লিউ এক্স ওয়াই জেড না দিলে তুমি মনে করো ওখানে থাকবে তিনটা থাকলে এক্স ওয়াই জেড দেয়, চারটা থাকলে ধরা হয় x1, x2, x3, x4 এভাবে দেওয়া হয়, পাঁচটা থাকলে x5 পর্যন্ত যাবে, এভাবে করে যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ। এখানে আরো কিছু এক্সাম্পল করে দেওয়া আছে, একই নিয়ম, জাস্ট সিম্পলি এখানে তোমরা এক্স ওয়াই জেড এর মান বের করবে। আমরা সাধারণত 3x3 ম্যাট্রিক্স এরই বা তিনটাই, যেমন এখানে x1, x2, x3 দেওয়া আছে, তিনটাই দিব সাধারণত। ক্রেমার্স রুল সাধারণত তিনটা, ম্যাক্সিমাম চারটা যায়, এর বেশি যায় না। কিন্তু আমরা যে রো এক্সিলান ফর্ম করেছি সেটার মাধ্যমে চাইলে আমরা 100টা থাকলেও করতে পারবো। সেটা হচ্ছে আমাদের সবচাইতে সিকিউর প্রসেস, আর এটা হচ্ছে দেয়া সবচেয়ে সহজ প্রসেস। দুইটার মধ্যে পার্থক্য আছে, একটা জিনিস সিকিউর আর একটা জিনিস হচ্ছে সহজ। তো সহজ সবাই যাইতে চায়, কিন্তু সিকিউরিটি বড় জিনিস, যার কারণে তুমি যদি কোনো সলিউশন করে সিকিউরিটি পেতে চাও অবশ্যই রো এক্সিলন ফর্মে যেতে হবে। সেক্ষেত্রে কিন্তু তুমি ক্রেমার্স রুলকে আমি সাজেস্ট দেবো না, যে যদি বলা হয় এটাকে সলিউশন করতে, এখানে যদি না বলা দেওয়া হতো ইউজ ক্রেমার্স রুল না বলে দিতাম, শুধু দিতাম সলভ, তখন তোমার যদি ক্রেমার্স রুলের চাইতে ওই প্রসেসটা বেটার হবে, কারণ ওই প্রসেসটা অনেক পরীক্ষিত, ক্রেমার্স রুলটা অতটা পরীক্ষিত না। আশা করি বুঝতে পেরেছো পার্থক্যটা। জি স্যার। আচ্ছা, তো এখানে এক্সাম্পল তিনটা করে দেওয়া আছে, তারপর এক্সারসাইজ আছে। এখান থেকে কিন্তু আমি এক্সারসাইজ তোমাদের হয়তো বা 2-3টা এখান থেকে দেবো। আজকের যে লাস্ট অ্যাসাইনমেন্টটা থাকবে সেখানে এখান থেকে এই এক্সারসাইজ থেকে সবগুলো থাকবে না, 2-3টা দিব আমি, ঠিক আছে? স্যার অনেকগুলো অঙ্ক দিয়েন না স্যার অ্যাসাইনমেন্টে, একটু কমাই দিয়ে। হ্যাঁ, এখানে তো অনেকগুলো আছে, কয়টা, 1 2 3 4 5 6টা আছে, আমি এখান থেকে তিনটা দিব, ঠিক আছে? তিনটা, এখান থেকে তিনটা। আজকের ক্লাস যেহেতু প্রত্যেকটারই একটা একটা সাজেশন এখানে থাকবে, ঠিক আছে? সো নেক্সট লেসনে যাচ্ছি, ইনভার্স ম্যাট্রিক্স। তো আমরা
প্রথমেই যখন আগের ক্লাসটা পড়িয়েছিলাম, আজকের ক্লাস না, গত ক্লাস মানে যেটা আগের ক্লাসে পড়িয়েছিলাম, সেখানে কিন্তু বলেছিলাম যে অনেক কিছু করাইছিলাম অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে, তাই না? তো এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা কোথায় ব্যবহার করব, সেজন্য আমি বলেছিলাম যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিন্তু পরবর্তীতে আবার ব্যবহৃত হবে। বারবার আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের কথা বলেছিলাম। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করার মানে কাজের যেটা লাগে সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে। একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স যদি নির্ণয় করতে বলা হয়, সেটার জন্য দুইটা প্রসেস আছে। আমি বলেছি দুইটাই আলোচনা করব। একটা আমরা করব অ্যাডজয়েন্টের মাধ্যমে, আরেকটা আমরা করব রো এচেলন ফর্মের মাধ্যমে। তো প্রথমটা আজকে আমরা যেটা দেখব সেটা হবে অ্যাডজয়েন্টের মাধ্যমে। অ্যাডজয়েন্ট আমরা কিভাবে বের করতে হয় অলরেডি শিখে গেছি, গত ক্লাসে করেছি। এখন আমরা এটাও পারি যে ডিটারমিনেন্ট হ্যালো, হ্যালো, কিছু বলো না কেন? ইজ ইকুয়াল টু জিরো হবে, ইজ ইকুয়াল টু জিরো হবে না এখানে। এই পাইপলাইন মিস্টেকটা ওখানেও আসছে, এখানেও হয়েছে। এই দুটো একটু তোমরা একটু দেখে নিও, এখানে নট ইজ ইকুয়াল টু হবে, বারবার বলে দিচ্ছি। ইফ ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু জিরো হয়, তো কোনো ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট জিরো না হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটা যদি আমি অ্যাডজয়েন্টের মাধ্যমে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই, তার জন্য যে সূত্রটা, এই যে আমরা বোল্ড কালারে যেটা লিখেছি এটা, এ ইনভার্স, এই চিহ্নটাকে বলা হয় ইনভার্স। এ ইনভার্স ইজ ইকুয়াল টু 1/ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। তো আমরা জানি অ্যাডজয়েন্ট কিভাবে বের করবো, কোফ্যাক্টরের মাধ্যমে। আর ডিটারমিনেন্ট তোমরা ওই যে একটু আগেও তো করলাম, ডিটারমিনেন্ট বের করার অনেকগুলো দেখালাম, তো ওই প্রসেসটাই দেখবা। তো ফাইন্ড দ্য ইনভার্স ম্যাট্রিক্স অফ এ, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে 9টা পজিশন আছে, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা পজিশনের জন্য 9টা কোফ্যাক্টর বের করা। এখানে করে দেওয়া আছে কোফ্যাক্টর C11, দ্যাট মিন্স ফার্স্ট পজিশনের কোফ্যাক্টর। কোফ্যাক্টর কিভাবে বের করা হয়েছে আগের ক্লাসে ভিডিও আছে, দেখে নিবে কোফ্যাক্টর, সেখান থেকে বের করার প্রসেস লেখা আছে। সেখান থেকে এটা পেয়েছি 12, A12 দ্যাট মিন্স এই পরবর্তী পজিশনের, এর জন্য পেয়েছি 6। এভাবে করে প্রত্যেকটা পজিশনের জন্য C33 পর্যন্ত কোফ্যাক্টর আমরা বের করে নেব। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে খুব সহজ, এখানে তো ডাইরেক্ট লিখে দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? এখানে ক্যালকুলেশন করে নিতে হবে। C11 বের করা কিভাবে, এর জন্য ভিডিও আছে, দেখে নিবে, কি সেভাবে করে দেওয়া আছে, সেটা দেখে তোমরা অলরেডি পেরে যাবে যে C11 বের করার প্রসেস এভাবে করে প্রত্যেকটা তোমরা বের করবে। তো এরপরে হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করা। সো দা কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স, এখানে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা লেখা হয়, যে যে পজিশনে আছে তাকে সেখানে বসিয়ে দিয়ে একটা ম্যাট্রিক্স লেখা হয়। এটা হচ্ছে আগের ক্লাসের লেসন। তো এরপর অ্যাডজয়েন্ট বের করতে হবে কিভাবে, এটাকে ট্রান্সপোজ করতে হবে। তার মানে রো যেটা আছে সেটা কলম হয়ে যাবে, কলম যেটা আছে সেটা রো হয়ে যাবে। তো ফার্স্ট রো ছিল 12 6 এন্ড -16, এটা হয়ে যাবে ফার্স্ট কলম। দেখো অ্যাডজয়েন্ট যখন লিখেছি 12 6 -16, এটা হয়ে গেছে ফার্স্ট কলম। 4 2 16, এটা ছিল সেকেন্ড রো, এটা হয়ে যাবে সেকেন্ড কলম। 4 2 16 সেকেন্ড কলম। 12 10 -10 16 থার্ড রো, এটা হয়ে যাবে থার্ড কলম। এটা আমরা পেয়ে গেলাম অ্যাডজয়েন্ট। এরপরে কাজ হচ্ছে ডিটারমিনেন্ট নির্ণয় করা এই ম্যাট্রিক্সটার। ডিটারমিনেন্ট তোমরা নির্ণয় করতে পারবে কোফ্যাক্টর এক্সপেনশনের মাধ্যমে। এখানে যেভাবে করা হয়েছে এটা দরকার নাই, লাস্টে তোমরা তোমাদের মতো করে ডিটারমিনেন্ট বের করবে, অথবা 64 আসবে ডিটারমিনেন্টটা। তো যেহেতু ডিটারমিনেন্ট পেয়ে গেছি 64, আর আমরা অ্যাডজয়েন্ট পেয়ে গেছি, সিম্পলি এ ইনভার্স ইজ ইকুয়াল টু সূত্রটা লিখে বসাই দিলাম। এখানে 1/64 ছিল, এই 64 দ্বারা সবাইকে ভাগ করে দিয়ে দিলাম। এই যে নতুন ম্যাট্রিক্সটা পাইছি, এটা হচ্ছে আগের যে এ ম্যাট্রিক্সটা ছিল তার ইনভার্স ম্যাট্রিক্স। এখানে কারো সমস্যা আছে কিনা? নাই স্যার। আচ্ছা, তো এখানে আমরা ইনভার্স ম্যাট্রিক্স এর একটা প্রসেস দেখলাম। এখানে আমাদের এক্সাম্পল এখানে আছে, এখান থেকে আমি দুটা দিব, অথবা দুইটা বা একটা দিব। আমরা এখান থেকেও এক্সাম্পল ইনভার্স ম্যাট্রিক্স বের করার নিয়মে দিব আমরা। এরপরে যেটা আছে লাস্ট ক্লাস ইনভার্স ম্যাট্রিক্স লেসন 9, যেটা আজকের ক্লাসের লাস্ট ক্লাস, ইনভার্স ম্যাট্রিক্স এরই আরেকটা পার্ট,
এখানে আমরা দেখবো এ মেথড ফর ইনভার্টেড ম্যাট্রিক্স। এটাকে আমরা যেটা করব, আগেও বলেছি যে আমরা ইউজিং রো অপারেশন, মানে আমরা রো অপারেশন যেটা আমরা প্রথমে শিখেছিলাম যে লিনিয়ার অ্যালজেব্রা শুরুতেই যে রো অপারেশন করেছিলাম, লিডিং ওয়ান আর নিচে জিরো, লিডিং ওয়ানের উপরে জিরো যেটা আছে, সেই প্রসেসটাকে আমরা এখানে অ্যাপ্লাই করে আমরা এখান থেকে ইনভার্স ম্যাট্রিক্সটা নির্ণয় করব। তো এখানে যে প্রসেসটা আছে এর জন্য আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে নিয়ে আসতে হবে। তো এখানে বলা হয়েছে উই ওয়ান্ট টু রিডিউস, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, উই ওয়ান্ট টু রিডিউস এ টু দ্য আইডেন্টিটি ম্যাট্রিক্স বাই রো অপারেশন and simultaneously apply these operations to I to produce A inverse. তো আমরা এখানে মেইন যে কথাটা, আমরা I কে ব্যবহার করে A ইনভার্সটা নির্ণয় করব, এটা আমাদের মনে রাখতে হবে। I মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো যেখানে এটা একটা 3x3 ম্যাট্রিক্স আছে, অবশ্যই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আছে সেটা হবে I3, দ্যাট মিন্স 3x3 এর আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আছে। আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের সংখ্যাটা তোমরা জানো যে এর যে ডায়াগোনাল, মেইন ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট থাকবে সেগুলো 1 হবে, বাকি সকল পজিশনে 0 হবে, সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। So to accomplish this, we will adjoin the identity matrix to the right side of A, thereby producing a partition matrix of the form. তো আমরা একটা পার্টিশন ম্যাট্রিক্স পাবো যেখানে দুই পাশে দুটো ম্যাট্রিক্স থাকবে। একটা আমাদের থাকবে বাম পক্ষে থাকবে, বাম পাশে থাকবে এ ম্যাট্রিক্স যেটা দেওয়া থাকবে, আর ডান পাশে যেটা নতুন করে পার্টিশন করে দিব সেটা হচ্ছে আই বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এখানে একটা কাজ করা হবে, এইখানে এখন আমরা এ ম্যাট্রিক্স এর উপর আমরা রো অপারেশন করব। এ ম্যাট্রিক্সটাকে রো অপারেশন করে আই তে কনভার্ট করে নিব, মানে আই ম্যাট্রিক্সে পরিণত করব। এই যে এই এর যে পাশে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটাকে পরিবর্তন করে আই তে নিয়ে যাব, এবং সেক্ষেত্রে এই আইটাও পরিবর্তন হয়ে সাথে সাথে আসতে থাকবে। সেই আই পরিবর্তন হয়ে যে নতুন ম্যাট্রিক্সটা হবে সেটা হবে এ ইনভার্স। তো আমরা প্রথম যে কাজটা করেছি, এর সাথে আই কে পার্টিশন করে নিয়ে আসছি, তারপর এর উপরে রো অপারেশন করে তাকে আই বানাইছি, এবং নতুন যে ম্যাট্রিক্সটা পেয়েছি আই এর পজিশনে সেটা হচ্ছে আমাদের এ ইনভার্স ম্যাট্রিক্স। এটাই হচ্ছে আমাদের মেইন টেকনিক। এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? জি না স্যার। ওকে, এবার আমরা এক্সাম্পলে যাই। তো এই এক্সাম্পলটাই আমরা করতেছি। দেখো এ দেওয়া আছে একটা ম্যাট্রিক্স, তাকে আমরা প্রথমে পার্টিশন করে আই নিয়ে আসবো, যেমন এ পার্টিশন আই, সেটাই নিচ্ছি। এইটা হচ্ছে আমাদের এ এর পার্টিশন আই, একটা 3x3 ম্যাট্রিক্স নিব, যেটা হচ্ছে আমাদের মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সের সংজ্ঞা আমরা জানা আছে, এর মেইন ডায়াগোনালে 1, বাকি সব জায়গায় 0। এভাবে নিয়ে আসছে। এরপরে বলেছি যে আমরা যে এই পাশে আছে এ ম্যাট্রিক্স বরাবর যেটা আছে এখানে আমরা রো অপারেশন করব, পুরোপুরি রো এসিলন ফর্ম করব। দ্যাট মিন্স হচ্ছে যে আমরা লিডিং ওয়ানের উপরেও 0 বানাবো, নিচেও 0 বানাবো। লিডিং ওয়ানের উপরে 0 নিচে 0 বানালে যে ম্যাট্রিক্সটা হয় সেটা কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেমন দেখো এই ম্যাট্রিক্সটা কি, লিডিং ওয়ানের নিচেও 0, লিডিং ওয়ানের নিচে 0, উপরে 0, লিডিং ওয়ানের নিচে তো নাই, উপরেও 0। তো এই যে ম্যাট্রিক্সটা পাবো, লিডিং ওয়ানের উপর নিচ পুরোটাই যদি 0 বানায় ফেলাও, মানে রো এসিলন ফর্মে করো বা গাউস জর্দান যে মেথড আছে সেটা যদি করো, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স অবশ্যই পাবো। তো যাই হোক, এবার যদি এইটাকে উপরে পুরোটাই ওই আইডেন্টিটি রো এসিলন ফর্ম করি, তাহলে আমরা অবশ্যই এই পাশে আইডেন্টিটি পাবো, এই ক্ষেত্রেও চেঞ্জ আসবে। তো খেয়াল করো, প্রথম কাজ হচ্ছে আমাদের লিডিং ওয়ান খোঁজা। এবার কিন্তু আমাদের ফার্স্ট রো এই পুরোটুকু খেয়াল করে দেখো, শুধু এ নিয়ে কাজ করব না, কিন্তু পুরো রো নিয়ে কাজ করব। এখানে আছে 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে। আগে কিন্তু এটা 3x3 ছিল, এবার কিন্তু আহ এখানে হয়ে গেছে 3x6 ম্যাট্রিক্স হয়ে গেছে, কারণ এখানে কলম হয়ে গেছে 6টা। তো প্রথম রো এর এলিমেন্ট আছে 6টা। তো এইখানে লিডিং অন ফার্স্ট পজিশনে, লিডিং অন তো 1 আসি। তো এখানে আর আমার কোনো কাজ নাই, কারণ লিডিং অন এখানে অটোমেটিক 1 আছে। যদি 1 না থেকে অন্য কিছু থাকতো সেটাকে 1 বানানো হইতো, যোগ মানে ভাগ বা গুণ আকারে করে। তো এরপরে লিডিং ওয়ানের নিচে 0 বানাতে হবে। দেখো এখানে 2 আছে, এই 2টাকে যদি 0 বানাতে হয় তাহলে কম্পেয়ার করবো অবশ্যই এটার সাথে, ফার্স্ট রো এর সাথে, যেহেতু লিডিং ওয়ান এখানে পেয়েছি। তো এটাকে -2 দ্বারা গুণ করে যোগ করতে হবে। দেখো উই অ্যাডেড -2 টাইমস দ্য ফার্স্ট রো টু দ্য সেকেন্ড, মানে যোগ করব ফার্স্ট রো কে -2 দ্বারা গুণ করে সেকেন্ড রো এর সাথে যোগ করব। তো যোগ করলে দেখো এখানে 0 হয়ে যাবে, 0 1 -3। এই পাশে খেয়াল করে দেখো এখানে কি ছিল, 0 1 0 ছিল, সেইটা চেঞ্জ হয়ে এখানে -2 1 0 হয়ে গেছে। তো দেখো এখন আর কিন্তু এই পাশের যে ম্যাট্রিক্সটা ছিল বা এই পাশের যে ম্যাট্রিক্সটা ছিল, এবারটা কিন্তু এখন আর আইডেন্টিটি ম্যাট্রিক্স নাই, চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এটাই চাচ্ছিলাম। আর এরপরে দেখো এখানে ওই 1 আছে, এটাকেও 0 বানাবো।
A1 কে 0 বানাইতে হলে এটার সাথে কম্পেয়ার করতে হবে ফার্স্ট রো এর সাথে, কিন্তু লিডিং ওয়ান এখানে। তো এখানে 1 আছে যেহেতু, এটাকে যদি -1 দ্বারা গুণ করে যোগ করে দিই, এখানে লিখছে -1 টাইমস দ্য ফার্স্ট রো টু দ্য থার্ড, মানে -1 দ্বারা ফার্স্ট রোকে গুণ করে থার্ড রো এর সাথে যোগ করবো আমরা। তো সেক্ষেত্রে এখানে 0 আসবে, -2 5, তখন -1 0 1, এখানেও চেঞ্জ হয়ে গেছে, এখানে ছিল কত 0 0 1, এটা চেঞ্জ হয়ে -1 0 1। তো পুরোটাই আমাদের এখন চেঞ্জ হয়ে গেছে, যে বাম পক্ষে আমাদের ডান পক্ষে যে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স ছিল সেটা ওই বাম পক্ষে লিডিং ওয়ানের নিচে 0 বানাতে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ফার্স্ট রো এর কাজ শেষ, লিডিং ওয়ান পেয়েছি, তার নিচে 0 বানাইছি। এবার সেকেন্ড রো নিয়ে কাজ, এই যে 0 1 -3, এটা -2 1 0, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো। তো ফার্স্ট রো পজিশনে তো আমার আর কাজ নেই, সেকেন্ড পজিশনে অটোমেটিক 1 আছে। তো এই 1 থাকলে এর নিচে দেখো -2 আছে, এটাকে 0 বানাতে হবে। -2 কে যদি 0 বানাতে হয় অবশ্যই এই সেকেন্ড রো এর সাথে কম্পেয়ার করব। তাহলে সেকেন্ড রো কে আমরা 2 দ্বারা গুণ করে যোগ করব, সেটাই এখানে করেছে। উই অ্যাডেড 2 টাইমস দ্য সেকেন্ড রো টু দ্য থার্ড। তো এটা করে যোগ করছি থার্ড রো এর সাথে, করলে আমাদের দেখো এখানে থার্ড রো তে চেঞ্জ হয়ে গেছে, 0 0 1 -5 2 1 চেঞ্জ হয়ে গেছে। তো ফার্স্ট রো লিডিং ওয়ান পেয়েছি, তার নিচে 0 পেয়েছি। সেকেন্ড রো এ লিডিং ওয়ান পেয়েছি, তার নিচে 0 পেয়েছি। এবার থার্ড রোতে চলে যাব। থার্ড রোতে দেখো 0 0 -1 আছে, এই -1 কে আমাদের 1 বানাতে হবে। তো অবশ্যই এই পুরো রোটাকে -1 দ্বারা আবার গুণ করতে হবে, কারণ এটাকে +1 বানাতে হবে। তো আরেকটা -1 দ্বারা যদি গুণ করি তাহলে 0 0 1 5 -2 -1, এখানে -5 ছিল, এটা +5 হয়ে গেছে। 2 ছিল, এটা -2 হয়ে গেছে। এটা 1 ছিল, এটা -1 হয়ে গেছে। পেলাম। এবার দেখো প্রত্যেকটা খেয়াল করে দেখো, লিডিং ওয়ান তার নিচে 0, লিডিং ওয়ান নিচে 0, লিডিং ওয়ান। তো এর পরের কাজ থাকবে, আমি বলেছি পুরোটা রো ইসিলাম ফর্ম করবো, দ্যাট মিনস আমাদের লিডিং ওয়ানের উপরেও 0 বানাতে হবে। এবার লিডিং ওয়ানের যখন উপরে 0 বানাতে হবে তখন লাস্ট রো হতে ফার্স্ট রোতে দিকে যাব। লাস্ট রোতে এখানে লিডিং ওয়ান আছে, এর উপরে দুটো এলিমেন্ট আছে, একটা -3 একটা 3, এই দুটোকে 0 বানাতে হবে। তো প্রথমে যদি এই -3টাকে 0 বানাতে হয় তাহলে আমরা কি করব, 3 দ্বারা গুণ করে যোগ করে দেব। উই অ্যাড 3 টাইমস দ্য থার্ড রো, এটা করা হয়েছে। 3 এর সাথে যদি গুণ করে দাও, এটা দিয়ে যোগ করো, তাহলে এটা 0 হয়ে যাবে। এই রো পুরো চেঞ্জ হয়ে গেছে। আবার এখানে আবার 3 আছে, এটা এখানে 1 আছে, তাহলে এবার -3 টাইমস দ্য থার্ড রো টু দ্য ফার্স্ট রো, এটা করলে এখানে 3 ও 0 হয়ে যাবে। দেখো এখানে চেঞ্জ করে এখানেও 0 হয়েছে, এখানেও 0 হয়ে গেছে, পুরো এই পাশ চেঞ্জ হয়ে গেছে। তো লিডিং ওয়ান পেলাম, তার উপরেও 0 বানালাম। এবার বাকি আছে শুধু এইখানে, লিডিং ওয়ান আছে, তার নিচে তো 0 আছে, এবার উপরে আছে 2, এটাকেও 0 বানাতে হবে। এটাকে 0 বানাতে হলে এই রোটাকে কি করতে হবে, সেকেন্ড রোটাকে -2 দ্বারা গুণ করে যোগ করতে হবে। উই অ্যাডেড -2 টাইমস টু দ্য সেকেন্ড রো। তো এবার -2 দ্বারা এই রো সেকেন্ড রোটাকে যোগ মানে গুণ করে এটার সাথে কাজ করব, যোগ করব, যোগ করলে এখানেও 0 হয়ে যাচ্ছে। তো পুরো দেখো, এবারে দেখো বাম পক্ষে আমাদের ডান পক্ষে ছিল আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেটা চেঞ্জ হয়ে এবার বাম পক্ষে চলে আসছে, মানে বাম পাশে চলে আসছে, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা যেটা অভেদক ম্যাট্রিক্স চলে আসছে। শুধুমাত্র ডায়াগোনাল বরাবর 1 আসছে, বাকি সব 0 আছে। আর এই পাশে যে নতুন ম্যাট্রিক্সটা ক্রিয়েট হয়েছে, এটা কি আমরা বলবো ইনভার্স ম্যাট্রিক্স, এই ইনভার্স ম্যাট্রিক্স। এইভাবে করে আমরা যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি। এখানে কারো সমস্যা থাকলে বলতে পারো। তো এটা তো একটু লং প্রসেস, মানে চিন্তা ভাবনা করে হ্যাঁ, তারপর এখানে বের চিন্তা করতে হবে। ভাবনার কিছু নাই। এখানে আমাদের ছিল একটা বানাবো, এই যে এখানে ছিল এই পাশে আই ছিল, এটারে এই পাশে আই বানাবো, দ্যাট মিন্স রো ইসিলন ফর্ম। অলরেডি তোমরা রো ইসিলন ফর্ম জানো, যে লিডিং ওয়ানের উপরেও 0 নিচেও 0। এই প্রসেসটা আমরা করবো। সেই প্রসেসটা করলে এই ডান পাশেরটাও যেটা আছে যে ম্যাট্রিক্সটা, সেটা চেঞ্জ হতে জি থাকবে। একই প্রসেস, আগে আমরা 3/3 বা 3/4 ম্যাট্রিক্সের জন্য করতাম, এবার হয়তোবা 3/6 একটা ম্যাট্রিক্স নিতে হচ্ছে। এটুকু পার্থক্য, এছাড়া কিছু না। তো এখন আমি যে কথাটা বলে, স্যার এই যে ডান পাশে হ্যাঁ যেটা নিলাম, স্যার ডান পাশে যে 1 0 0 0 1, এটা হ্যাঁ স্ট্যান্ডার্ড করে নিতে হবে নাকি স্যার এটা বের করার জন্য? প্রথম লাইনে যেটা আমরা রাইট সাইডে যেটা হুম, নিচ্ছি স্যার, এই যে 1 0 0 হ্যাঁ 0 1 অবশ্যই 0, এটা ম্যাট্রিক্স দেখে বুঝে নিতে হবে। এইটার আমি বলতেছি, এখানে আমাদের একটা 3/3 ম্যাট্রিক্স দেওয়া জি আছে। স্যার ইনভার্স। 3/3 ম্যাট্রিক্স দেওয়া থাকলে এখানে আমাদের যে পার্টিশনটা জি হবে, স্যার। সেখানে এক পাশে থাকবে এ, আরেক পাশে
একটা আই, এই আইটা হবে এই ম্যাট্রিক্সটা অনুসারে, এটা কি একটা 3x3 ম্যাট্রিক্স, তো এখানে যে আইটা নিব অবশ্যই একটা 3x3 আই ম্যাট্রিক্স হবে, তার কারণে এখানে 3x3 নিয়েছি, এখানে 3টা রো আছে 3টা কলাম আছে, সমান তো হতে হবে, নাহলে কিভাবে নিব? আর কোনো সমস্যা? স্যার তারপরে ডান পাশে বাম পাশেরটাকে তো আমরা ওই যে রো এচেলন ফর্ম অনুযায়ী কাজ হ্যাঁ। করছি, তাহলে ডান পাশেরটাকে? বাম পাশেরটা রো এচেলন ফর্ম করতেছি না, শুধু রো এচেলন ফর্ম পুরো ম্যাট্রিক্সটার উপরেই করতেছি, এটা মনে রাখতে হবে। এবার মনে করো এটা পুরো ম্যাট্রিক্স একটা, এটার উপরে তুমি রো এচেলন ফর্ম করবা, এইটুকু কি কাজ, আর কিছু না। এবার এটা মনে করবা যে শুধু 1 2 3 না, এরপরে 1 0 0 আছে, এটা পুরোটার উপরে কাজ করবা, কিন্তু শেষ করতে হবে যে এই পার্টিশন পর্যন্ত যাই 1 খুঁজবো, এরপরে আর আমার এই পাশে দরকার নেই, কারণ আমি জানি ওটা একটা পার্টিশন, এরপরেরটা তো আমরা চেঞ্জ করতে হবে না, অটোমেটিক চেঞ্জ হচ্ছে। স্যার একটু প্রথমটা যদি বলতেন তাহলে। বুঝতে পারিনি, আবার বলো। স্যার উপরে প্রথম সারিটার ইয়েটার একবার বলেন, তাহলে বাকিগুলো কাজটা মানে। এইখানে জি স্যার, মানে প্রথম ইয়ে থেকে দ্বিতীয়টা কিভাবে আসছে, এই যে সাইড নোট যেভাবে এভাবেই তো? এখানে 0 0 কিভাবে হয়েছে চেঞ্জ, হ্যাঁ না এই স্যার, এটা বুঝতে পারছি, মানে বলতে চাচ্ছি যে লিডিং ওয়ানের নিচে তো জিরো হবে, সবগুলো উপরে হ্যাঁ জিরো হবে, বাট আমরা কি দুই ডান পাশে এবং বাম পাশে দুটোর একই ফর্মুলা চালাচ্ছি? যেমন আমি প্রথম সারিতে যদি মাইনাস করলাম 2 দ্বারা, তারপর উপর সারিতে যোগ করলাম, এটা কি দুটো সেই করবো, নাকি আমার ইয়ে অনুযায়ী ম্যাথের প্রসেস অনুযায়ী? পুরোটার জন্য করবে পুরো রো। এবার তুমি মনে করো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এখন আর 3x3 ম্যাট্রিক্স নাই, এটা এটা হচ্ছে এর দেখো কলম, এটা রো আছে 3টা বাট কলম হয়ে গেছে 6টা, এইটা বুঝতে হবে, ঠিক আছে? এখানে একটা 3x6 আচ্ছা, ম্যাট্রিক্স হয়ে গেছে, সেই অনুসারে কাজ করবে, আর তো কিছু না। ওকে স্যার। এরপরে এখানে আরেকটা ম্যাট্রিক্স দেখা আছে, যে আমরা যে বললাম যে ডিটারমিনেন্টের মাঝে মাঝে একটা সমস্যা আছে বা সলিউশন করা যায় না, এই ক্ষেত্রে খেয়াল করে দেখো এইটা শোয়িং দ্যাট এই ম্যাট্রিক্স ইজ নট ইনভার্টিবল, একটা ম্যাট্রিক্স ইনভার্টিবল না হওয়ার কন্ডিশন, যেমন আমরা প্রথমে যখন বলেছি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করব, তখন আমরা প্রথমেই বলে দিয়েছিলাম এর ডিটারমিনেন্ট নট ইজ ইকুয়াল টু 0 হতে হবে, কিন্তু এই ক্ষেত্রে যখন করতেছি তখন কিন্তু আমরা জানতেছি না যে ডিটারমিনেন্ট শূন্য বা অন্য কিছু, তা কিন্তু আমরা বের করতে পারতেছি না, আমরা তো এখানে করতেছি রো এচেলন ফর্ম। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, দেখো এটা আমরা করতেছিলাম, করতে করতে লাস্টে যে দেখো দেখো একটা পুরো রো, এই দেখো 0 0 0 হয়ে গেছে, এরকম যদি হয় পুরো একটা রো যদি এরকম 0 চলে আসে, পুরো রো বলতে কিন্তু বলতেছে এই পার্টিশন পর্যন্ত, এই পাশে খেয়াল করো না, পুরো রোটা এই যে দেখো একটা রো যদি এরকম 0 চলে আসে, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলবো কি, since we have obtained a row of zeros on the left side, A is not invertible, লেফট সাইডে যদি কোনো একটা রো এচেলন ফর্ম করতে করতে দেখা যায় যে একটা রো পুরোটাই 0 হয়ে গেছে, দ্যাট মিনস এই 3টা পজিশনে যদি 0 হয়ে যায়, তাহলে আমরা এটাকে বলবো যে এটা ম্যাট্রিক্স ইনভার্টেবল না, করা সম্ভব না। এটাকে আমরা যদি আমরা ডিটারমিনেন্টের মাধ্যমে করতাম, সেক্ষেত্রে দেখা যেত যে তার ডিটারমিনেন্ট 0 আসতো, কিন্তু এখানে তো ডিটারমিনেট করা হচ্ছে না, এক্ষেত্রে দেখা হচ্ছে কোনো রো 0 হয়ে যাচ্ছে কিনা পুরোটা, যদি এরকম হয়ে যায় কোনো রো পুরোটা 0, তাহলে আমরা বলবো এই ম্যাট্রিক্সটা ইনভার্টেবল না। ওকে, এখানে এক্সারসাইজ দেওয়া আছে, এখানে এক্সারসাইজ থেকে দুই একটা দিব আমরা। তাহলে আজকে 3টা লেসন ছিল, কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স এর 2টা আর ক্রেমার্স রুলের একটা, এটা থেকেই তোমাদের থার্ড অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল অ্যাসাইনমেন্ট থাকবে আজকে, মানে মিড টার্ম পর্যন্ত। আজকের ক্লাসে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে ডিটারমিনেন্ট এবং ইনভার্স ম্যাট্রিক্স সম্পর্কে, তাহলে করতে পারো। কোশ্চেন নাই স্যার। আচ্ছা, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট এখান থেকে আমি আজকে রাতের মধ্যে দিয়ে দেবো। সো তোমাদের ডেট যেটা বলে দেওয়া হয়েছে, যদি ইউনিভার্সিটি সো পূজার জন্য ফার মানে বন্ধ যদি দেয়, হ্যাঁ পূজার জন্য যদি বন্ধ দেয়, সেক্ষেত্রে তোমাদের টাইম এক্সটেন্ড করা হবে। আর আর এছাড়া যদি পুজোর বন্ধ না দেয়, যে বা আমি জানি না দেবে কিনা, যদি দেয় না দেয় তাহলে 28 তারিখ, আর যদি দেয় তাহলে সেই অনুসারে টাইম এক্সটেন্ড করা হবে, ঠিক আছে?
স্যার ছুটি তো অবশ্যই থাকবে, এখন এর মধ্যে আমাদের সব শেষ করতে হবে আর কি। এই। হ্যাঁ, যদি আর আরেকটা 25 বিষয় যেটা তারিখ হয়তো আপনিও জানেন যে স্যাররা আসলে মানে সুবিধা মতোই এক্সামটা নেয় আর কি, এবং এবং বেশিরভাগ ক্ষেত্রে স্যার আমরা মানে ধরেন 25 তারিখ থেকে এক্সামটা শুরু হয়েছে, তো এক্সামটা শেষ কবে এরকমটা দেখে আমরা শেষের দিকে পরীক্ষাগুলো দিয়েছি স্যার, এরকমটা হয়েছে অনেক সময় যে যখন সিলেবাস শেষ হয়নি সেটা সেই সময় করেছি স্যার এরকম। হ্যাঁ, কিন্তু আমার তো যে আমরা সিলেবাস যেইটা জি স্যার আপনার তো শেষ আলহামদুলিল্লাহ। তো আমি তোমাদের সময় দিচ্ছি, তোমাদের 28 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে, এরপরে যদি ইউনিভার্সিটি 2-1 দিন বন্ধ দেয় আমি সেটা কনসিডার করব। বলছি তো, আমি সেটা প্রথমেই বলে দিয়েছি যে যদি ইউনিভার্সিটি বন্ধ দেয়, দেওয়া স্বাভাবিক, দিতে পারে, তো দিলে সেটা আমি এক্সটেন্ড করে দিব টাইম 2-3 দিন, সেটা সমস্যা নাই। কিন্তু আমাদের 3টে আচ্ছা অ্যাসাইনমেন্ট এক্সাম তো নিবেন না বলছেন স্যার, হ্যাঁ বলো, এক্সাম তো স্যার নিবেন কথাটা শোনা যায় না আবার। না স্যার, বলতেছি রিটেন তো নিবেন না বলছেন, শুধু just না এবার রিটার্ন না, ভাইবা হবে আর একটা, অ্যাসাইনমেন্ট ভাইবার এর নাম। সম্পর্কে আমি বলে দিব, ভাইবার এক্সাম জি দিয়ে স্যার দেবো, ভাই ভাই, সমস্যা নেই, রিটার্ন এক্সাম নিচ্ছি না। হ্যাঁ হ্যাঁ জাজমেন্ট আর ভাই ভাই। হ্যাঁ, ভাইবার সম্পর্কে ধারণা আমি দিয়ে দেবো তোমাদের, সমস্যা নেই। তোমরা আইডি গুলো দিয়ে দাও, এখানে চ্যাট অপশনে যে আইডি গুলো দিয়ে দাও সবাই। আর যদি কোনো কিছু সমস্যা থাকে, অ্যাসাইনমেন্ট না বুঝতে পারো, তাহলে আমাকে তোমরা এই যে মেসেঞ্জারে নক করো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। অবশ্যই স্যার। আমাদের অ্যাসাইনমেন্টের কোনো ডিউ ডেট সেট করেননি, তো সেই ক্ষেত্রে স্যার আমরা একটু রিল্যাক্সে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করি, তো এ বিষয়ে মেবি 2-1 দিনের ভিতরে সাবমিট করে দেবেন ইনশাআল্লাহ সবগুলো। আর আজকে হচ্ছে সি প্লাস প্লাস এর অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট, সবাই হয়তো বা জানেন, তো সি প্লাস প্লাস এর অ্যাসাইনমেন্টটা সবাই সাবমিট করে দিবেন ইনশাআল্লাহ। আমার নেট কি চলে গেল? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, নেট কানেকশন, আচ্ছা তোমরা এখানে আইডি দিয়ে দাও, তারপর যদি সমস্যা না থাকে লিভ নিতে পারো, সমস্যা নেই। ঠিক আছে স্যার, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।